প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এখানে বৈঠক ছিল দেশ জাতির একটা ক্রান্তি লগ্ন। এই জন্য বলবো, আমরা প্রথমে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছি। বিশেষ করে ওনারা দেশের 53 বছরে যে রাজনৈতিক জঞ্জাল, গণতন্ত্র হত্যা, জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া, এই বিষয়টা ঐকমত্য কমিশনে এই জুলাই সনদের ভূমিকায় ওনারা এনেছেন। এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে স্বাধীনতার পরে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা কেউই গণতন্ত্রকে সুসংহত করতে পারেনি, জনমতের প্রতিফলন ঘটাতে পারেনি, জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। এই কথাটা কিন্তু ওনারা বলেছেন। এই জন্যে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আর একটা বিষয় ওনাকে বলেছি, 53 বছরে যে জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, রাষ্ট্রে কোনো মৌলিক সংস্কার হয় নাই, জনমতের শতভাগ প্রতিফলিত হয় নাই, যে ধারার জন্যে সেই ধারায় যদি আগামীতে আপনি নির্বাচন করেন, তাহলে আমাদের আবার লিখতে হবে আপনাদের যে 53 বছর হয় নাই, আবার 5 বছর পরে 58 বছর হয় নাই। কাজে এই জেলাও সেই গতি করে নির্বাচনের মাধ্যমে দেশের জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না, এই গতানুগতিক পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে। এই জন্য আমরা বলেছি, এদের অধিকাংশ দল, আমরা 31টি দল ছিলাম ঐকমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরএর পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে খোলাখুলিভাবে বলেছেন যে একমাত্র দেশে এই যে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, বক এগুলো থেকে এবং ভোট ডাকাতি, ভোট চুরি, বাস্তু ছিনতাই, দিনের পর রাতে হওয়া, তারপরে এককভাবে নির্বাচন করা, দামি প্রার্থী দেওয়া, এটার জন্য প্রয়োজন পিআর পদ্ধতি নির্বাচন। আপনারা সবাই জানেন, বারবার বলি, আমিও বলেছি, আপনারাও জানেন যে 91 দেশে কি পিআর পদ্ধতি আছে। এই পিআর পদ্ধতি হলো একটা সুষ্ঠু জনমতের প্রতিফলন, একটা সুষ্ঠু একটা পদ্ধতি পিআর। আমরা পরিষ্কার বলেছি, আপনি এই জিনিসটা বিবেচনা করেন, যদি পিআর পদ্ধতি আগামীতে নির্বাচন না দেন, তাহলে এইটার উপর একটা আপনার রেফারেন্ডাম দেন, একটা গণভোটের ব্যবস্থা করেন। এর আগে দেশে অনেকবার গণভোট হয়েছে, জিয়া রহমান সাহেবকে প্রেসিডেন্টকে চায় কে চায় এর উপর গণভোট হয়েছে, এসে সাহেবকে চায় কি চায় এর উপর গণভোট হয়েছে। কিন্তু 53 বছরের জঞ্জাল নিরসন করার জন্য সারা দুনিয়ার তথ্য জরিপ নিয়ে আমরা যে প্রস্তাবটা দিয়েছি, অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি, এইটা বাস্তবায়নের জন্য আমরা একটা গণভোটের ব্যবস্থা করি। ওনারা নোট রেখেছেন, ওনারা বলেছেন বিষয়গুলো চিন্তা ভাবনা ওনারা করবেন, আবারও বৈঠক হবে। আর একটা কথা বলেছি, সমস্ত আইন শৃঙ্খলা সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়েছে, সব আপনার ভেঙে পড়েছে। কোথাও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখতে পাই নাই। আজকের সিরিয়ান বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, এত কিছু মারামারির পরে দুজন প্রফেসর কান্দাকারি করছে ফেসবুকে, তারপরে সে পুলিশ আসে নাই, আর্মি আসে নাই। তারপরে এই যে ভিক্ষুকের ঘটনা ঘটলো, কতবার নৃশংস নির্মম, এমনি করে সারা দেশে এইভাবে যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস এখনই তো বন্ধ করতে পারে না। আর 300 যখন নির্বাচন হবে, তখন কিভাবে এই বাস্তব ছিনতাই রোধ করবে, জাল ভোট বন্ধ করবে, সিলকাটা বন্ধ করবে, এইটা আমরা পরিষ্কার বলছি। এইটা এখনো আমাদের আস্থা এদের উপর আসে নাই। আপনি আমাদের এই আশ্বস্ত করবেন কিভাবে একটা সুষ্ঠু সঠিক নির্বাচন, এরপরে বলছি লেভেল প্লেইং ফিল্ড। এখনই ওনারা কোন দলকে প্রাধান্য দিয়ে কথা বলে, আমরা বলেছি যে না, এদেশে ভোট হলো পরিবর্তনশীল, ভোট কিন্তু পরিবর্তনশীল। আপনি জানেন, প্রথম ভোট ছিল মুসলিম লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে যুক্ত ভোটের ভোট পরিবর্তন হয়ে গেছে আওয়ামী লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে বিএনপির ভোট পরিবর্তন হয়ে গেছে জাতীয় পার্টিতে, আবার এসে বিএনপিতে, আবার আসছে আওয়ামী লীগে। এইভাবে কিন্তু ভোট পরিবর্তনশীল।
কিন্তু কেউ আপনি বলতে পারেন না অমুক দল বড় দল, অমুক দল এত ভোট আছে, এই চিন্তা আপনারা করবেন না। আপনারা বিভাজন সৃষ্টি করবেন না, সুন্দর সঠিক একটা ইলেকশন করবেন। আর সেই ইলেকশনটা পিয়ার পদ্ধতির মাধ্যমে হতে হবে, এবং এর আগে সংস্কার চাই এবং বিচার চাই। এই সংস্কার বিচার ছাড়া একটা সত্য সঠিক নির্বাচন হবে না, আর পিয়ার পদ্ধতি ছাড়াও শতভাগ জনমতের উদ্ভাবন ঘটবে না। আপনাদের মাধ্যমে জাতির কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পিয়ারের ব্যাপারে উনি নোট করেছেন, নিজ হাতে নোট করেছেন। আসার সময় বলছেন উনি এই বিষয়টা বিবেচনা করবেন। বিবেচনা করবে, আগামীতে আবার বৈঠক হবে, বৈঠকে আরো আলোচনা হবে। দেখেছেন নির্বাচনটা কিভাবে সুষ্ঠু সঠিক হবে, সুষ্ঠু পদ্ধতি হবে, এবং সঠিক নির্বাচন যাতে না হয়, একটা শক্তি অপশক্তি ওনাকে ওনার মধ্যে ষড়যন্ত্র করতেছে, সেটা বলার জন্য উনি ডাকছেন। বড় বড় অনেক না একটা দল, বড় বড় অনেক দল না একটা গণভোট। সেটা হলো গণভোট চাইছি আমরা, যে একটা গণভোট দেন, এটা ফাইনাল করেন, এটা আপনার সিলেক্ট করেন, তারপরে আপনি নির্বাচন দেন। হ্যাঁ, আমরা আওয়ামী লীগের যে বক্তব্য, আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের শুধু বিচার চাই না, আওয়ামী লীগ কর্মকর্তা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ চাই, তার সাথে সাথে জাতীয় পার্টি এবং 14 দল যারা এই আওয়ামী লীগের সহযোগিতা করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগিতা করেছে, তাদের সবাই দল কার্যক্রমকে আমি নিষিদ্ধ চাই। হ্যাঁ, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ভূমিকা রেখেছে, যারা চুপ্পু সাহেবের পদত্যাগকে বিরোধিতা করেছে, তারাই কিন্তু জাতীয় পার্টিকে কালকে পত্রিকা দেখেছেন। কালকে 3টা দল ওনার সাথে কথা বলেছেন, 2টা দল নিষিদ্ধ চায়, একটা দল নিষিদ্ধ চায় না। তারা চায় না, পত্রিকা দেখেছেন আপনারা। আমি রেদওয়ান আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সেক্রেটারি জেনারেল। আমার সাথে আমার সভাপতি কর্নেল অলি আহমেদ সাহেবও ছিলেন, তো উনি চলে গেছেন। তো আমি আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আমার দলের পক্ষ থেকে 2 জন, কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম এবং আমরা যোগদান করেছিলাম। তো প্রধান উপদেষ্টা মহোদয়ের জিজ্ঞাসা ছিল যে আমাদের ঘোষিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু সাজেশন মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি। অনেকে অবশ্য আলোচ্য সূচির বাইরেও অনেক কথা বলেছেন, কিন্তু আমার শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং আমরা এই আলোচ্য সূচির উপরেই আমরা আলোকপাত করেছি। আমরা বলেছি যে সুনির্দিষ্ট কিছু বিষয় আপনাদের লক্ষ্যবস্তু হিসাবে সেই লক্ষ্যে পৌঁছার জন্য জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা উন্নতি করবে তেমন কোনো বাস্তবমুখী পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। অবশ্য আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকবেন, দীর্ঘ 17 বছর একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, এবং তিনি সেই রাজনৈতিক দল তাদের অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় এই দীর্ঘ 15-16 বছর বয়সে এমন ভাবে বসিয়েছে যে আজকে মনে করেন যে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন এবং এর উপরেও তাদের সব রিক্রুটরাই এখন পর্যন্ত আছে, এবং তাদের শাসনামলে মূলত 90% লোক তাদের নিজস্ব পরিচয়ের লোক না হলে কেউ কোনো রকম চাকরিতে যেতে পারতো না। তো তারপরে এদের মধ্য থেকেই কাউকে না কাউকে নিয়ে তো দেশের সরকার পরিচালনা করতে হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তবে এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলোর ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট সাজেশন রেখেছি। তো সেগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ এটা অত্যন্ত গোপনীয় জিনিস, আমি আপনাদের সামনে এটা প্রকাশ করব না। তবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, ডিসি বা এসপি, আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন
প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। দেশের কোন জায়গাতে কি ভার্নারেবল এরিয়া আছে সেই জায়গাগুলোতে এসপি কেমন যোগ্যতা সম্পন্ন যাওয়া উচিত সেটা তার অবস্থার উপর ভিত্তি করে সেই জায়গাতে বদলি হবে। ভার্নারেবল অনেক থানা আছে, সেই জায়গাগুলোতে নির্বাচনী এলাকা আছে, সেই জায়গায় কেমন পুলিশি ব্যবস্থা করে সেই জায়গাগুলো আপনার প্রপারলি অ্যাড্রেস করতে হবে, সেই বিষয়গুলো সেই দক্ষতার সাথে বিবেচনা করেই জায়গাগুলো নির্ধারণ করে অফিসারদের বদলি করতে হবে। আরেকটা জিনিস আপনারা অবগত আছেন আমাদের চেয়েও বেশি, যে আমাদের দেশে যে অস্ত্র লুণ্ঠন হয়েছিল, এই লুণ্ঠনকৃত অস্ত্র সম্পূর্ণভাবে এখন পর্যন্ত আমরা এগুলো উদ্ধার করতে পারি নাই। তবে সরকারের আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত যেইভাবে এই অস্ত্রগুলো উদ্ধার করা যায়, কারণ মানুষের জীবনযাত্রা কোনো স্বাভাবিক অবস্থা থাকবে না যদি অস্ত্রধারীদের হাতে অস্ত্র থাকে। এই বিষয়গুলো মূলত আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে কোন দলকে নিষিদ্ধ করা উচিত, কোন দলকে করা উচিত না, এগুলো আজকের কোনো আলোচ্য সূচি ছিল না, সুতরাং এই ব্যাপারে আমরা আলোকপাত করি নাই। তো আমি আশা করব আমরা যারা নির্বাচনের পক্ষে, আমরা নির্বাচনের একটা পক্ষ শক্তি হিসাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে প্রধান উপদেষ্টা মহোদয় একটা দৃষ্টান্তমূলক নির্বাচন করবেন বলে তিনি জাতিকে আশ্বস্ত করেছেন। নির্বাচনটি যদি সুষ্ঠু হয় এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবেন এবং যুগে যুগে কালে কালে সেটাই প্রমাণিত হয়েছে যে একটা নির্বাচিত সরকারই হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। কোন অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার মানুষের আশা পূরণের জন্য যথেষ্ট নয়। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতিতে আসলে আলোচনা করার বিষয় ছিল না। আপনারা যারা সাংবাদিক আমাদের যে ভালো বুঝবেন, ভালো জানবেন, পিআর পদ্ধতিতে দেশ পরিচালনা আমাদের উপমহাদেশে এমনকি বিশ্বের উন্নত দেশ ইংল্যান্ড এবং আমেরিকাতেও পিআর পদ্ধতি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পিআর পদ্ধতি নাই। পিআর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন তারা কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই। এখন যখন গভর্নমেন্ট একটা শিডিউল ডিক্লেয়ার করছে, কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি প্রবর্তনের কথা বলছে। তারা দুনিয়ার ইতিহাস জানা উচিত যে ইটালির মতো দেশে 1948 থেকে আপনার 2023 পর্যন্ত 50 বার সরকারের রদবদল হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এই রাজতন্ত্র যাওয়ার পরে নেপালে এই 10 বছরে 6 বার সরকার পরিবর্তন হয়েছে। এটা কোনো সাকসেসফুল পদ্ধতি নয়, এটা সাকসেসফুল পদ্ধতি নয়। সেই কারণে আমরা যারা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা মনে করি যে আমাদের দেশে আসন ভিত্তিক নির্বাচন, নেতা নির্বাচন করবে, এলাকার নির্বাচিত হবেন ওই এলাকার যারা ভোটার আছে তাদের ইচ্ছার উপরে, একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন। এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না। এই পিআর পদ্ধতি আমাদের কাছে পরিচিত না এবং তিনি মাওলানা সাহেব আমার আগে যে কথা বললেন, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি যেখানে যান পিআর পদ্ধতির কথাই বলেন। তো সেই পদ্ধতি বলতে উনি কি বুঝাইতে চাইছেন সেটা উনি বলতে পারেন। তবে আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। এবং বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা, অভিজ্ঞতা আছে, তারা কেউ কোনোদিন পিআর পদ্ধতি চাইবে না। আনুপাতিক হারে নির্বাচিত প্রতিনিধি হোক সেটাকে সমর্থন করবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। কমন প্রস্তাব ছিল এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা এই দেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য সবাই মিলে আমরা একটা এই প্রধান উপদেষ্টার নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল দিয়ে আপনার উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনার সমস্ত কিছু আপনার পর্যালোচনা করে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়ে আমরা নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠু করব এটার জন্য কমিটি গঠন করা। এই প্রস্তাবের সাথে আমরা মোটামুটি ভাবে সবাই ঐক্যমত পোষণ করেছি। 15 তারিখের আগে
নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেছেন কিনা? সুস্পষ্ট, এটা তো ইলেকশন শিডিউল যেটা ডিক্লারেশন হবে নির্বাচন কমিশন দেবে, এর বাইরে উনি তেমন কিছু আমাদেরকে বলেন নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা হেফাজতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আমাদেরকে আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন। আমাদের হেফাজতুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান এবং যুগ্ম মহাসচিব আমি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আমরা আজকের এই বৈঠকে উপস্থিত হয়েছি। আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করেছি। যেহেতু সরকার একটি সাংবিধানিক সংস্কারের দায়িত্ব নিয়েছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মূল ভিত্তি সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে বুঝে দিয়েছেন। আমরা আজকে দাবি জানিয়েছি সংবিধান সংস্কারে সংবিধানের যে মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সেটাকে পুনর্বহাল করার জন্য আমরা সরকারকে দাবি জানিয়েছি যে 2000 যে নতুন জুলাই সনদ প্রণয়ন হচ্ছে, এই জুলাই সনদ ঘোষণার আগেই পিলখানার হত্যাকাণ্ডের বর্ণনা জুলাই সনদে রয়েছে, কিন্তু 2013 সালের শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে, ইতিহাসে যে বর্বরতম হত্যাকাণ্ড হয়েছে, এটা জুলাই সনদে রাখার জন্য আমরা দাবি করেছি। এবং 21 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের অনেক ভাই শাহাদত বরণ করেছেন, হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের এই অবদানকে জুলাই সনদে সংযোজন করার জন্য আমরা দাবি করেছি। আমরা সরকারের কাছে দাবি করেছি জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন কাণ্ডারি গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূরের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই হামলাকারীদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য আমরা সরকার প্রধানের কাছে দাবি করেছি। নির্বাচনকালীন সরকার আমাদের কাছ থেকে পরামর্শ দিয়েছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ কিভাবে করা যায়। আমরা বলেছি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যারা দোষর, সন্ত্রাসী, ক্রিমিনাল, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। দ্বিতীয় নম্বর, প্রশাসনে যারা আওয়ামী চেতনা লালন করে, যারা প্রকাশ্যে এই ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। সর্বশেষ আমাদের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষকে যারা বিগত 15টি বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তির হাতে নির্যাতিত, নিপীড়িত, গুম খুনের শিকার হয়েছেন, সকল আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ও রাজনৈতিক শক্তি সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, দেশের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র যেন মোকাবেলা করার আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছি ঐক্যবদ্ধভাবে, আগামী দিনেও দেশের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের মৌলিক চেতনার বিরুদ্ধে এবং ইসলাম মুসলিম সভ্যতার সংস্কৃতির বিরুদ্ধে যদি কোনো দেশি বিদেশি চক্রান্ত হয়, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যারা কোনো অভ্যুত্থানে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে ক্ষমতায় আছেন, তারা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের কল্যাণ হয় এরকম একটি নির্বাচন উপহার দিতে পারে, এইরকম পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো যেন ঐক্যবদ্ধ থাকে, আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছি। হেফাজতুল ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, দেশের নাগরিক হিসেবে আমাদের সাংবিধানিক অধিকার হিসেবে আমরা সরকারকে এই পরামর্শগুলো দিয়েছি যেন দেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যেন একটা নির্বাচিত সরকার পায়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকার প্রধানের কাছে দাবি করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বৈঠক করতে চেয়েছেন, সেই বৈঠকে অংশ নিয়েছি। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমার বাঁ দিকে আছেন আমাদের গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য তাসলিমা আক্তার, আমার ডান দিকে আছেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য বাপ্পু ভূঁইয়া। আমি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করি, আমার নাম জোনায়েদ সাকিব। আপনাদের সংক্ষেপে কথা বলি। প্রথমত, আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য
এবং তিনি যে ইতিমধ্যে সময়সীমা ঘোষণা করেছেন আগামী 2026-এর মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে তার সরকার বদ্ধপরিকর এবং তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান, উৎসব মুখর নির্বাচন আয়োজন করতে চান, জনগণ যাতে অবাধে বিনা ভয়ে তারা ভোট দিতে পারে এবং সকল প্রার্থীরা তারা যাতে নির্বাচনে প্রার্থিতা করতে পারে কোনো ভয়, কোনো রকম চাপ, কোনো রকম প্রতিকূল পরিস্থিতি ছাড়াই, সেটা তার সরকার অঙ্গীকারাবদ্ধ। সেই ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ চেয়েছেন, তিনি সহযোগিতা চেয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলেছি যে আমরা দুটো বিষয়কে এখন নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বলতে পারেন যে বিষয়, যেগুলো আমাদের জন্য সমস্যাজনক হয়ে উঠতে পারে, সেই বিষয়ে আমরা চিহ্নিত করেছি। একটা হচ্ছে যে এই সরকারের যে অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেগুলো নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। যেমন আপনারা জানেন যে নীলফামারীতে একজন শ্রমিক ইতিমধ্যে নিহত হয়েছেন এবং সেখানে একটা বড় আকারের শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাপক একটা এক ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তারা সেখানে আক্রমণ করছে। নুরুল হক নুরের ঘটনার উল্লেখ হয়েছে এবং এই সব বিষয়ে রাজনৈতিক মহলে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছে। এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের বিরোধের জায়গা তৈরি হতে পারে। ফলে আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে এবং এটাই একটা বড় বাধা হয়ে উঠতে পারে। ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবটি তুলেছি সেটা হচ্ছে যে আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহ, অন্ততপক্ষে যারা ঐকমত্য কমিশনের প্রতিনিধিত্ব করছে, এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকারের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে এমনভাবে একটা আইন নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে। দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয়, কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নিত হয়, তারা সেই রিপোর্ট করবে এবং সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এটাকে একটা মোকাবেলা করবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ডিরেকশন, এটা আসলে একেবারে প্রান্ত পর্যন্ত সেটা যেতে পারে। ফলে পরিবেশের এই প্রশ্নটি ঠিক করার জন্য এটা এমন নয় যে নির্বাচনকালীন সময় জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে গিয়ে এটা আসলে করতে হবে। এই সেপ্টেম্বর মাসেই আমরা এটা দাবি করেছি যে এটা গঠনের উদ্যোগ নেওয়া দরকার এবং এখন থেকে এটা কাজ শুরু করা দরকার, যাতে করে নির্বাচনের প্রস্তুতিকালীন সময়েই সবচেয়ে কম সমস্যা সৃষ্টি হয় এবং সেগুলো আমরা সমাধান করতে পারি। ফলে এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথা আমরা বলে এসেছি, বিচার অব্যাহত রাখা এবং বিচারকে আরো দৃশ্যমান করা, এটা একটা জন্য জরুরি। কিন্তু সংস্কার তো ঐক্যবদ্ধ আমরা হয়েছি, কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরোধের জায়গা আছে, সেটাও আমাদের নিরসন করার জায়গা দরকার। আমাদের প্রস্তাব হচ্ছে যে সমস্ত সংস্কার প্রস্তাব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু সেগুলি সংবিধানের সাথে সংশ্লিষ্ট নয়, এইসব সংস্কারগুলো এই অন্তর্বর্তী সরকারি অর্ডিন্যান্সের মাধ্যমে কার্যকর করতে পারে। পরবর্তী নির্বাচিত প্রতিনিধিরা এইটাকে র্যাটিফাই করবে। দ্বিতীয় প্রশ্নে আমরা বলেছি যে সংবিধান সংশ্লিষ্ট প্রশ্নগুলোর মধ্যে যেসব বিষয়ে পূর্ণ ঐকমত্য তৈরি হচ্ছে সেইগুলো আগামী নির্বাচিত জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন, এইরকম কোনো একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যেতে পারে। আমরা এইটার জন্য ইতিমধ্যে ঐকমত্য কমিশনেও বলেছি যে সরকার এই ক্ষেত্রে প্রয়োজনে আদালতের পরামর্শ নিতে পারে, নিয়ে এই বিষয়ে একটা আইনি বাধ্যবাধকতার কোনো একটা কাঠামো তৈরি করতে পারে। অন্যদিকে সংবিধান সংশ্লিষ্ট যেসব প্রশ্নে ঐকমত্য হয়নি, নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি আছে, মতপার্থক্য আছে, এইটা ফয়সালা করবে জনগণ।
জনগণের ভোটের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে এটার ফয়সালা হবে। অনেকের অনেক রকম দাবি আছে এবং আমরা দেখছি এই সমস্ত রাজনৈতিক দলের দাবিগুলো নিয়ে একটা বিরোধের জায়গাও সৃষ্টি হয়েছে। কিন্তু এটা ফয়সালা করবে কি? কেউ কারোর উপর চাপিয়ে দিতে পারে? শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে কারো দাবি কেউ কারোর উপর চাপিয়ে দিতে পারে না। জুলাই গণঅভ্যুত্থান একটা সমষ্টিগত উদ্যোগের ফসল, জনগণের সংগ্রামী অংশগ্রহণ, আত্মত্যাগের উপর দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই সেখানে কোনো একটি পক্ষ তার কথা মতো সমস্ত কিছু চাপিয়ে দিতে পারে না। জনগণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোনটা শেষ পর্যন্ত সঠিক কিংবা কাকে তারা বিজয়ী করবে না। ফলে নোট অফ ডিসেন্ট সাধারণভাবে যে সমস্ত আমাদের বিভিন্ন দলের প্রস্তাব আছে কিন্তু যেগুলো ঐক্যবদ্ধ হয়নি, সেইগুলো মীমাংসা করা আগামী নির্বাচনে হবে। যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সেই অনুযায়ী সেই পরিবর্তনগুলো হবে এবং চলবে। এবং আমরা আরেকটি প্রশ্ন বলেছি যে সংস্কার যাই ঘটবে সেটা যাতে টেকসই হয়, কেননা সংবিধানের মৌলিক সংস্কার এটা টেকসই করতে গেলে এটা কেবলমাত্র সংশোধনী দিয়ে হবে না। অন্যদিকে গণপরিষদের দাবি যারা করছেন, এখানে যেহেতু নতুন সংবিধান লেখা নিয়ে কোনো ঐকমত্য হয়নি, সেটাও আসলে খুব এখানে কার্যকর হওয়ার জন্য কোনো বাস্তবতা তৈরি করে না, কোনো ঐকমত্য থাকে। সংস্কারই একমাত্র প্রশ্ন যেখানে সকলের ঐকমত্য আছে এবং বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার আমরা করার বিষয়ে অনেকগুলো প্রশ্নে আমরা একমত হয়েছি। এই মৌলিক সংস্কারটা জনগণের অনুমোদন নিয়ে, এখতিয়ার নিয়ে আগামী সংসদ যাতে করে, সেইটার জন্য আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। এটা একই সাথে সংবিধানের মৌলিক সংস্কারের অনুমোদন পাবে, অন্যদিকে 5 বছর ধরে জাতীয় সংসদ হিসাবে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনার কাজ করবে। এই দুটো বিষয় একসাথে ক্ষমতাপ্রাপ্ত জনগণের কাছ থেকে হয়ে তারা এটা করতে পারে। এই সব প্রশ্নগুলো আমাদের প্রস্তাব যৌক্তিকভাবে আমরা তোলার চেষ্টা করেছি। আমরা চাই এটা ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ যাতে আমরা করতে পারি। বিচার সংস্কার নির্বাচন এই গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য। বিচার সংস্কার নির্বাচন এবং নির্ধারিত পথরেখায়, অর্থাৎ সরকার যা যা পথরেখা তৈরি করেছেন সেই পথরেখায় বিচার সংস্কার নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী 26-এ, এইটা বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ। একে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো তৎপরতা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। ফলে নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা কোনো পক্ষ করবেন না। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সচেতন থাকবেন, সজাগ থাকবেন, কেননা তাদের মধ্যকার বিরোধ এই অবস্থাকে একটা অত্যন্ত খারাপের দিকে দিতে পারে, বড় খাদের দিকে দিতে পারে। আমরা এইসব প্রশ্নগুলো বলেছি। আমরা বলেছি আরও প্রয়োজনীয় পরামর্শ এবং আমাদের প্রস্তাব সুনির্দিষ্ট করে আমরা দেব। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আজকের বৈঠক কেবল শুরুমাত্র, তারা আরও বসবেন এবং আমরা তখন এই আলোচনাগুলো করতে পারবো। আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাদা আলাদা এভাবে না বসে একসাথে বসার জন্য কোনো রকম শ্রেণী বিভাগ করা, কে বড় ছোট কিংবা কাউকে দাওয়াত করা কাউকে দাওয়াত না করা, এইসব প্রশ্নগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণ হিসেবেই গৃহীত হবে। কাজে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ যাতে অন্তর্বর্তী সরকার না করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। ধন্যবাদ। দেখুন, সংবিধান পরিবর্তন, সংবিধান হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ হিসেবে সংবিধান কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে তার মূল কথাগুলো সেখানে থাকে, সেটা মৌলিক আইন কিংবা সর্বোচ্চ আইন। এখন এই সংবিধানের মধ্যে বলা আছে আমরা একটা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়েই আসলে এখানে একটা পার্লামেন্ট গঠিত হচ্ছে। ফলে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটা পার্লামেন্টের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে, তার প্রতিনিধিদের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে। এই ক্ষেত্রে এই আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ এই তার নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়েই হবে। ফলে পার্লামেন্ট গঠন ছাড়া তার ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশটা আসলে অন্য কোনোভাবে করা যায় না। হ্যাঁ, বিপ্লবের মধ্য দিয়ে হতে পারে, কিন্তু তখন একটা পার্লামেন্ট লাগে। নির্বাচন ছাড়া কোনো বিপ্লবী দেশ ও বিপ্লবী পরিবর্তনও আসলে শেষ পর্যন্ত সংবিধান ইত্যাদি গঠন করতে পারেনি। ফলে গণভোটই করেন আর যে কিছুই করেন, কিন্তু অর্ডিন্যান্সও করেন, তাহলে এই সব কিছুই কিন্তু শেষ পর্যন্ত
আমাদেরকে পার্লামেন্টে রাটিফাই করতে হবে। সুতরাং একটা পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই আমরা সংবিধানের এই মৌলিক সংস্কারকে শেষ পর্যন্ত চূড়ান্ত কিংবা সম্পন্ন করতে পারবো না। অতএব আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই বাংলাদেশের এই সাংবিধানিক মৌলিক পরিবর্তন, জনগণের আকাঙ্ক্ষার প্রকৃত রূপায়ণ ঘটাতে পারে। সাকিব ভাই, আপনারা তো নির্বাচনের জন্য সমন্বয় কমিটির কথা বলেছেন, এটা কি কি হয়েছে ভাই? সামনে করেন না, সামনে শোনো। সাকিব ভাই, ঠিক আছে, সমস্ত নির্বাচনের জন্য একটা সমন্বয় কমিটির কথা বলেছেন, আপনাদের প্রস্তাব ছিল নাকি? চিফ অ্যাডভাইজারের প্রস্তাব ছিল, আপনাদের প্রস্তাব হয়ে থাকলে চিফ অ্যাডভাইজার কি বলেছেন? আমাদেরই প্রস্তাব ছিল, আমাদের দলের দিক থেকে, গণসংহতি আন্দোলনের দিক থেকে আমরা এই কমিটির সমন্বয় কমিটির প্রস্তাবটি তুলেছি, মনিটরিং সমন্বয় কমিটি। অন্যান্য দলের যে সমর্থন করেছেন, যেটা হচ্ছে যে এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট কথা বলেন। তিনি বলেছেন আপনাদের প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি তার প্রত্যেকটা নোট নিয়েছেন এবং তারা বলবেন এবং তারপর তারা এই বিষয়ে তাদের পদক্ষেপ নেবেন। এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওরা দেখুন, রাজনৈতিক দল সম্পর্কে আমরা আমাদের পরিষ্কার কথা বলেছি, আওয়ামী লীগ কিংবা যে কোনো তার সহযোগী দল সম্পর্কে যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা বিচারে আওতায় আসতে হবে। দল হিসেবে আওয়ামী লীগ সহ কোন দলের দায় কতটুকু সেটাও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে প্রধান উপদেষ্টার আহ্বানে এসে এবি পার্টির পক্ষ থেকে আমরা 5টি বিষয়ে কথা বলেছি। প্রথমত আমরা আমাদের একটা অবজারভেশন দিয়েছি, আমরা বলেছি যে সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এইটা যদি কেটে না ওঠে, সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয়, তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে আমরা মত প্রকাশ করেছি। এবং যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, এটার মধ্য দিয়ে সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফলে আমরা একটা পরামর্শ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো বাহিনী আছে সবগুলোকে নিয়ে আলাদাভাবে প্রধান উপদেষ্টা যাতে টপ টু বটম সবার সাথে একদিন একটা মিটিং করেন এবং সেখানে যাতে একদম প্রধান থেকে শুরু করে একদম সিপাহী পর্যায়েও যাতে ভার্চুয়াল এবং ফিজিক্যাল এই যৌথ সমন্বয়ে যাতে ওনারা একটা মিটিং করেন এবং প্রফেসর ইউনূস যাতে তাদের সবাইকে এই রাষ্ট্রের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যাপারে দৃঢ়ভাবে ভূমিকা নেন, সেটা আমাদের অনুরোধ ছিল। আমরা জাতীয় ও জেলা উপজেলা পর্যায়ে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি, যাতে স্থানীয়ভাবে আসন কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেখানে কিছুটা হলেও লাঘব হয়। এই পরামর্শটা আমরা দিয়েছি। নির্বাচন কমিশনের আমরা যে গিয়েছিলাম সেখানে আমাদের অভিজ্ঞতা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করেছি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ওনার এন্টায়ার টিমের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই। তাদের অভিজ্ঞতা হচ্ছে বিগত 3টি বৈষম্যমূলক এবং ভুয়া নির্বাচনের। ফলে আমরা একটা অনুরোধ করেছি যে যারা এক্সপার্ট ইলেকশন পরিচালনা করেছে অতীতে, যারা রিটার্নিং অফিসার হিসেবে খ্যাতির সাথে কাজ করেছে, এরকম এক্স গভর্নমেন্ট অফিসিয়ালদেরকেও এবং আমলাতন্ত্রের ভিতরে যদি এরকম লোক থাকে তাদেরকে যাতে এখানে চুক্তিভিত্তিতে হলেও নিয়োগ দিয়ে হলেও তাদেরকে দিয়ে কাজ করানো যায়। আর প্রশাসনের নিয়োগের ব্যাপারে যে লটারি সিস্টেমের কথা বলা হয়েছে, আমরা বলেছি লটারি সিস্টেম না করে বরং কোথায় কেমন রিস্ক আছে, কোন জেলা উপজেলার গুরুত্ব আছে সেটাকে কেন্দ্র করে যাতে ওনারা
ব্যবস্থাটা করেন, সেটা আমরা কথা বলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা ওখানে 3-4 মিনিটের বেশি কথা বলার কেউ সুযোগ পাই নাই। এখানে 30 মিনিট ধরে কথা বলার কোনো মানে হয় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জনসংহতি আন্দোলনকারীদের সমন্বয় কমিটি করার কথা বলা হয়েছে। এই বিষয়ে আপনাদের সরকারের অবস্থানটা কি ছিল? প্রধান উপদেষ্টা বলেছেন আমরা এগুলো নোট করেছি। উনি একটা টিম বলছেন আমরা বসে এটা পর্যালোচনা করব, এবং এখন থেকে উনি বলেছেন আপনাদের কথাগুলো আবার আমরা আপনাদেরকে ফলো আপ দিব, যে আপনাদের কোনটাকে আমরা গ্রহণ করলাম এটার ব্যাপারে উনি বলেছেন আমাদেরকে ফিডব্যাক দিবেন। প্রধান উপদেষ্টা আরো কতগুলো কথা বলেছেন। উনি বলেছেন যে নির্বাচন যে চ্যালেঞ্জ, এটাকে সবাই মিলে ফেস না করা ছাড়া কোনো উপায় নাই, এবং নির্বাচনের ব্যাপারে যেই দূরত্বগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, এগুলো উনি সবাইকে অনুরোধ করেছেন আপনারা স্যাক্রিফাইস করেও আস্তে আস্তে একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে। সবাইকে ধন্যবাদ। পিআর নিয়ে কেউ কেউ কথা বলেছেন। আমাদের ফোকাস ছিল ইলেকশনের আমরা কি কি থ্রেড দেখতে পাচ্ছি এবং আমাদের পরামর্শ কি ছিল সেগুলো। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথম বৈঠকটি হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে। পরবর্তী সময়ে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর যে হামলায় আহত হয়েছেন তার বিষয়েও, তার স্ত্রী এখানে এসেছেন, তাকে নিয়ে সহধর্মিনী এখানে এসেছেন, তাকে নিয়ে আলাদা আমরা একটি মিটিং করেছি। সেই বিষয়ে এখন বিস্তারিত আপনাদের সামনে কথা বলবেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের সহধর্মিনী। মারিয়া আক্তার লুনা। এই নাম সব বলবে, নাম সব বলবে, আপনি বলেন নাম। আমাকে তোমরা নড়ানড়ি করো না। দেখেছিলেন শারীরিক বর্তমান শারীরিক অবস্থার খবর নিয়েছেন এবং এই ঘটনার দেখার জন্য হামলা অনুসরণ হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন। সাথে সাথে অনুসরণ যে গুরুতর হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা করে বিগত দিনেও যে তার উপরে আর এখন বর্তমান অবস্থা সেটার উপর বিবেচনা করে ওকে বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থার ব্যাপারে তারা আশ্বস্ত করেছে। এটুকুই বিদেশে নেওয়া হবে কিনা এরকম আশ্বাস করেছেন। হ্যাঁ, এটাই বলেছে, এটাই বলে দেন, আবার বলে দেন। বিদেশে নেওয়ার ক্ষেত্রে স্পেসিফিক ডেট বা নির্ধারণ করা হয়নি, আর বলছে যে শারীরিক ও স্ট্রাগল হয়নি, মানে যার জন্য নিয়ম একটা ওর যে শারীরিক কন্ডিশন এখনো গতকাল বিকেলেও ওর গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন, বাট ওকে আইসিইউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ওর মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। যখন আইসিইউতে ছিল অনেক মানে এটার জন্য জাতীয় পর্যায়ে একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছে, তো ওই জায়গায় তো আরো অনেক রুগী আছে, তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে, আর রাত 12টার পরে আবার বমি বমি মানে
যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ, তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত কাউকে দেখলেও কথা বলতে চায় বা চাইতো, বাট কথা বলতে গেলেও হঠাৎ করে স্ট্রং হয়ে যাচ্ছে, কথা বলতে ওভাবে পারতেছে না। তো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা দেখে তারা উদ্যোগ নিয়ে এখন কি শারীরিক অবস্থা স্টেবল না? এখন ওর শারীরিক অবস্থা স্টেবল। আচ্ছা, আমি এই বিষয়ে একটু অ্যাড করি। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাদের দল গণ অধিকার পরিষদকে ডেকেছিলেন। আজকে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। যে বৈঠক সেটি নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। এরপরে নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে বর্বর হামলা হয়েছে, সেই হামলার বিষয়ে জানার জন্য এবং সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটি আমাদেরকে অবহিত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে একদমই আলাদাভাবে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে আমি রাশেদ খান উপস্থিত ছিলাম, আমার পাশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর মামুন ছিলেন এবং আমাদের ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিণী মারিয়া আক্তার লোনা তিনি উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টা ছাড়াও আরো 3 জন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আদিলুর রহমান শুভ্র এবং পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আপা। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নুরুল হক নূর সহ আমাদের উপরে যে হামলা হয়েছে, এই হামলার প্রেক্ষিতে আজকে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। সরকার আরও যেটি আমাদেরকে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেহেতু নুরুল হক নূর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 22 বার হামলার শিকার হয়েছেন এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে দুটি বাহিনীর সদস্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে রক্তাক্ত করেছে, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের আমলেও যে ছেলেটি আওয়ামী লীগের আমলে এতটা মার খেলো, সে যদি আমাদের আমলেও মার খায় সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই জন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন, আজকে আইন উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যেটি বলেছেন, আজকে রাতের মধ্যেই সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে। এবং যেহেতু নুরুল হক নূরের মগজের উপরে যে খুবই নরম হাড় থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি, সেখানে নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও তিনি কথা বলতে পারছেন না। আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরুল হক নূরের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না। খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে। তো আমরা প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত, সেই বিষয়গুলো আমরা খোলামেলা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য
বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন আমাদের নুরুল হক নূরের সহধর্মিণীকে তিনি যেন একদমই টেনশন না করেন। নুরুল হক নূর এই সরকারেরই পার্ট, মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরের কেউ না, এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে, সুতরাং নুরুল হক নূরের পাশে মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বোচ্চ দিয়ে থাকবেন, সেটি আমাদেরকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এই পর্যায়ে আমাদের এই মানে সাংবাদিক সম্মেলন এই পার্ট শেষ। আমরা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা একটু এটা শেষ হোক। দেখেন, সরকার নিজে দায়িত্ব নিয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন। আজকে রাতেই সেই কমিটি পাবলিশ করবেন। যেহেতু এই ঘটনার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য জড়িত, সরকার তদন্ত করে এই ঘটনার ব্যবস্থা নেবেন সেটি আমাদেরকে জানিয়েছেন। তারপরেও এই ঘটনায় যেহেতু ভুক্তভোগী নুরুল হক নূর তিনি আসলে মামলা করার অবস্থার মধ্যে নাই, তারপরেও আমাদের দলের আইনজীবীরা তারা মামলা করার ব্যাপারে তারা এখনো পর্যন্ত আলোচনা করছেন। আশা করি আমাদের দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে এবং একই সাথে যিনি ভিকটিম নুরুল হক নূরের সাথে আলোচনা করে আমরাও আমাদের দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু সরকার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন এবং যাতে করে নিরপেক্ষ তদন্ত হয়, যারা মূল অপরাধী তারা বের হয়ে আসে, তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারে, সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টে। থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা যাও।